নমস্কার, আমি রূপসা। অবকাশ সাহিত্যপত্রের চ্যানেলে আপনাকে স্বাগত। বীরভূমের অন্যতম লিটল ম্যাগাজিন তারাশঙ্কর জন্মশতবর্ষে উমা শশী পুরস্কার ভূষিত অবকাশ সাহিত্যপত্র। সাহিত্যিক মধুসূদন সরকার অবকাশ সাহিত্যপত্রের সহ সম্পাদক। জন্ম নদিয়ার রানাঘাটের নিকটবর্তী গাংনাপুর গ্রামে, বর্তমানে কলিকাতা নিবাসী। রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ও বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে MBA। কর্মসূত্রে কলকাতা পৌর নিগমের আধিকারিক। তার প্রকাশিত গ্রন্থ সংখ্যা 3। আজকের গল্প মধুসূদন সরকারের নিমন্ত্রণ। গল্পটি রাধারানীর কৃষ্ণকন্যা গল্পগ্রন্থ থেকে গৃহীত। গল্প পাঠে স্বয়ং লেখক, প্রচ্ছদ শিল্পী মানিনী সরকার। শুরু হচ্ছে আজকের গল্প নিমন্ত্রণ। মশারির তলা থেকে বিভাস আড়ষ্ট গলায় বিরক্তি এনে বলে, আরে দেখো না, ফোনটা তোলো, কখন থেকে রিং হচ্ছে। কে যে এই সাত সকালে ফোন করে? যাকে উদ্দেশ্য করে বলা সেই সোহিনী, বিভাসের স্ত্রী, কোনো মতে কাপড় চোপড় সামলে বাথরুম থেকে বেরিয়ে এসে ফোনটা ধরে। হ্যালো, ওপাশ থেকে জবাব আসে। সোহিনী বলতে থাকে, হ্যাঁ বিভাসবাবু বাড়িতেই আছেন, কিন্তু আপনি কে বলছেন? সোহিনী এবার বেডরুমের দিকে মুখ করে জানায়, আপনি 1 মিনিট হোল্ড করুন। বিভাসকে বলে, কবিতা নামে কোনো এক মহিলা তোমাকে ফোন করছেন, যাও ফোনটা ধরো। অনিচ্ছা সত্ত্বেও বিভাসকে উঠতে হয়। নিচু স্বরে সে গজগজ করে, ধুত, রোববার 7 সকালে সব ভালো লাগে? হ্যালো, আমি বিভাস বলছি। আপনি কে বলছেন? ফোনে উত্তর ভেসে আসে, আমি কবিতা বলছি মামা। কবিতা? কোন কবিতা? কোথা থেকে বলছেন আপনি? আমি আসাননগর থেকে বলছি, মাঝদিয়া আসাননগর। আমাকে চিনতে পারছেন না ভোলা মামা? গলার স্বর শুনে বোঝা যাচ্ছে মেয়েটি যুবতী। বিভাসকে রীতিমতো মামা বলছে। তার ডাক নাম যে ভোলা, তাও এই মেয়েটি জানে দেখছি। বিভাস এবার একটু জোর দিয়ে জিজ্ঞেস করে, আপনি দেশের বাড়ির এলাকা থেকে কেউ বলছেন বুঝতে পারছি, কিন্তু কবিতা নামে তো আমি কাউকে ঠিক চিনতে পারছি না। এবার বিস্তারিত তথ্য আসে। মামা, আমি নকুল রায়ের মেয়ে ছুটকি বলছি। চিনতে পারছেন এবার? ছুটকি? হ্যাঁ, নামটা চেনা চেনা মনে হচ্ছে। ল্যান্ডফোনের সেটটা কোলে নিয়ে বিভাস সোফায় বসে পড়ে। নকুল রায় তো তাদের দুঃসম্পর্কের আত্মীয়ই। ওই নকুল রায়ের ছোট মেয়েটার নাম ছিল ছুটকি। তাহলে ছুটকিরই ভালো নাম কবিতা? এবার মেয়েটিকে সত্যি সত্যি চিনতে পারে বিভাস। ফোনের ওপার থেকে এবার অনুরোধ ভেসে আসে, মামা আজ তো রোববার, আপনার ছুটি। আমি যদি বিকেল নাগাদ আপনার সঙ্গে একটু দেখা করতে যাই, 10-15 মিনিটের জন্য যাব মামা। আপনার কাজ থাকলেও কোনো অসুবিধা হবে না। আমাকেও তো আজই মাঝদিয়ায় ফিরতে হবে। বিভাস আর কিছু না ভেবে বলে, ঠিক আছে এসো। বিকেলে আসবে বললে তো, দেরি করো না কিন্তু। না মামা, দেখবেন ঠিক 3-3:30 মধ্যে আমি পৌঁছে যাব। এ কথা শুনে বিভাস ফোনটা রেখে দেয়। বেডরুমের মশারি গুছিয়ে, ছত্রির ধুলো মুছে, বিছানাপত্র ঠিক করে সোহিনী ডাইনিংয়ে আসে। সোফার ওপর বিভাস তখনও বসে, সে কীরকম ঝিম মেরে আছে। আসলে বিভাস ভাবছিল কবিতা অর্থাৎ ওই ছুটকি মেয়েটার কথা। তখন মেয়েটির কতই বা বয়স, সম্ভবত 6-এ পড়ে। বিভাস সে বছরই গড়িয়া ব্রাঞ্চে ট্রান্সফার হয়ে গেল। এরপরেই তো তার কলকাতায় চলে আসা। তাই এতদিন পর কি এমন দরকার থাকতে পারে মেয়েটির যে কলকাতায় এসে দেখা করতে হবে? সোহিনীর খুব সাত সকালে চা খাওয়ার অভ্যাস, আর ঘুম থেকে ওঠেও খুব সকালে। নিজে চা খেয়ে বিভাসের জন্যে 2 কাপ চা তৈরি করে ফ্লাস্কে রেখে দেয়। বিভাসের 1 কাপ চাতে মন ভরে না। মুখ হাত না ধুয়ে বিভাস ওরকম থম মেরে বসে আছে দেখে সোহিনী বিরক্ত হয়। কি ব্যাপার বলো তো? ছুটির দিন, দেরি করে ঘুম থেকে উঠবে আপত্তি করব না, তাই বলে এভাবে চোখ মুখ না ধুয়ে বসে থাকবে? কটা বাজে দেখেছো ঘড়িতে? 8টা ছুঁই ছুঁই। বাজারে যেতে হবে, এরপর মাছ টাছ কিছু পাবে। দুপুরে খাওয়া দাওয়ার পর বিশ্রাম। বিভাস খবরের কাগজে রবিবাসরীয় পড়ছিল। সোহিনী বিছানায় গা এলিয়ে দিয়ে জিজ্ঞাসা করল,
হ্যাঁ গো, সাত সকালে যে মেয়েটি ফোন করেছিল সে কি গো, তোমার অফিসের কেউ? সোহিনীর প্রশ্নে বিভাসের যেন হুঁশ হয়। তাই তো, ওই ছুটকি মানে কবিতা, ওর তো 3টে নাগাদ আসার কথা। বিভাস বেমালুম ভুলেই গেছিল ব্যাপারটা। সোহিনীকে বিভাস জানায়, তুমি তো চিনবে না, আমাদের গ্রামের মেয়ে। দেখো কথায় কথায় তোমাকেও সব বলতে ভুলে গেছি। মেয়েটি কি একটা দরকারে বিকেলে আমার সঙ্গে একটু দেখা করতে আসবে। সে কি, মেয়েটা আসছে বলনি তো? তাকে আমি কখনো দেখিনি, একটু মিষ্টির ব্যবস্থা তো রাখতে হবে। বিভাসের আক্কেল জ্ঞান দেখে সোহিনী অবাক হয়ে বিছানায় সোজা হয়ে বসে। বিভাস স্ত্রীকে আশ্বস্ত করে, সেরকম কিছু নয়, মেয়েটি 3টে সাড়ে 3টে নাগাদ আসবে, মিনিট 10-এর বেশি থাকবে না বলেছে। ট্রেন ধরে ওকে তো আবার আজকেই ফিরতেও হবে। সোহিনী ব্যস্ত হয়, কারণ শ্বশুরবাড়ির তরফে উনি যদি কোনো আত্মীয় স্বজন হন তবে আদর আপ্যায়নেরও তো একটা ব্যাপার আছে। বিভাস গোটা বিষয়টা হালকা করে বলে, আমাদের দুঃসম্পর্কের আত্মীয় মতন। তুমি আমাদের গ্রামে কয়েকবার গেছো না, হয়তো মেয়েটাকে তুমি দেখলেও দেখে থাকতে পারো। সোহিনী খোদ কলকাতার মেয়ে, শ্যামপুকুর এলাকার অঘোর ঘোষ লেনে ওদের বাড়ি। বিভাসের সঙ্গে বিয়ের পর বিভাসদের দেশের বাড়ি আশার নগরে বার দুয়ে গিয়েওছে। নতুন বউ এসেছে, গ্রামের যা কালচার, বউঝিরা দলে দলে হুমড়ি খেয়ে বউ দেখে গেছে। ছুটকিকেও সোহিনী নিশ্চয়ই তখন দেখেছিল, তবে সেসব এখন মনে রাখা শক্ত, কারণ মেয়েটির তখন কত আর বয়স, বোধহয় 8-9-এ পড়ে। সোহিনীর জোরাজুরিতে বিভাসকে ছুটকির ব্যাপারে বিস্তারিত বলতে হলো। গ্রামে আমাদের বাড়ি পেরিয়ে বাঁ দিকে রাস্তা ঘেঁষে একটা তাল পুকুর ছিল, মনে আছে তো তোমার? ওই পুকুর ছাড়িয়ে কয়েকটা বাড়ি পেরিয়ে পূব দিকে নকুল রায়ের বাড়ি। নকুল আমাদের দূর সম্পর্কের জ্ঞাতি, মারা গেছে বহুদিন, তাও ওরই মেয়ে হলো এই কবিতা। হয়তো কোনো দরকারে আসছে। তোমার ফ্রিজে তো মিষ্টি রয়েইছে। কবিতা মেয়েটা কথার দাম রেখেছে বটে। দেওয়াল ঘড়িতে একেবারে কাঁটায় কাঁটায় 3টে। কলিং বেল বাজলো। বিভাসী দরজা খুলে দেয়। 25-26 বছরের একটি মেয়ে সুশ্রী দরজার ওপারে দাঁড়িয়ে, সঙ্গে ওরই বয়সী একটি ছেলে। বিভাস ওদের ভেতরে ডেকে আনে। প্রায় 1 যুগেরও আগে দেখা রোগা পটকা শ্যামলা মেয়ে, তখন 6 কি 7-এ পড়তো। তারই তো নাম ছিল ছুটকি। এই মেয়ে কি সেই মেয়ে? বিভাস ধন্দে পড়ে। দু চোখে একটা সরল হাসি খেলিয়ে ছুটকি বলে, ভোলা মামা, আপনি মনে হয় এখনো ভেবে চলেছেন আমি সত্যিই সেই ছুটকি কিনা। না না না, আর কোনো সন্দেহ নেই। এই তো সেই চোখ, মুখ, নাক, সেই গলার স্বর। প্রায় 14 বছর আগে বিভাসের দেখা সেই রায়বাড়ির চটপটি মেয়েটি। প্রকাশ্যে বিভাস হেসে বলে, কোনো বিভ্রম নেই, তুমি আশানগরের সেই ছুটকি। সোহিনীও পাশে এসে দাঁড়িয়েছে। সে ওদের আপ্যায়ন করে বসায়, ঠান্ডা মিশিয়ে গ্লাসে স্কোয়াশ দেয়। কবিতা তার সঙ্গের ছেলেটির পরিচয় জানায়। ওর নাম সন্দীপ, আমার বন্ধু। ব্যাগ থেকে সে একটা বিয়ের কার্ড বের করে সোহিনীর হাতে কার্ডটা দিয়ে বলে, মামিমা, আমার দিদির বিয়ে 17ই অঘ্রাণ, আপনাদের সকলের নিমন্ত্রণ। বিভাস একটু কৌতূহলী হয়। আসলে প্রথমে বাবা, পরে মা মারা যাবার পর তাদের দেশের বাড়ি, জমি জমা সবই বিক্রি হয়ে গেছে। কার্যত 1 দশক হলো গায়ের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। তাই ওখানকার মানুষজন, এককালের প্রতিবেশী, কারুর খোঁজ খবরই সে প্রায় রাখে না, প্রয়োজনও হয় না। তা বিভাস কবিতাকে বলে, তোমার দিদি বলতে, আচ্ছা শুনেছিলাম বড়দির তো আগেই বিয়ে হয়ে গেছে, কি যেন নাম ছিল ওর? নমিতা, আমার বড়দির নাম। বর্ধমানের কালনাতে বিয়ে হয়েছে বড়দির। কবিতা বিভাসের কথা সূত্র ধরে আরও জানায়, আর এখন যার বিয়ে হচ্ছে সে আমার ছোটদি, সবিতাদি। হ্যাঁ হ্যাঁ, বিভাসের এবার স্পষ্ট মনে পড়ে যায়। নকুল রায়ের তো 3 মেয়ে ছিল, নমিতা, সবিতা আর এই ছুটকি মানে কবিতা। তাহলে মেজ মেয়েরই বিয়ে 17 তারিখে। কবিতার নিজের কথা এখনো কিছু শোনা হয়নি। বিভাস তাই জিজ্ঞেস করে, তুমি কিছু করছো? পড়াশোনা কত দূর? আমি এখন একটা স্কুলে টিচারই করছি, রানাঘাটে ব্রজবালা গার্লস হাই। আপনি বোধহয় নাম শুনেছেন স্কুলটার।
তাই? খুব ভালো খবর, তুমি শিক্ষকতা করছো। ব্রজবালা তো খুব ভালো স্কুল। বিভাস একই সঙ্গে বিস্মিত হয়, খুশিও হয়। তোমার পড়াশোনা তাহলে? বোটানিতে এমএসসি করেছি, তারপর বিএড, এর মধ্যেই স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা বসেছিলাম, চাকরিটাও হয়ে গেল। কবিতা নির্মল হাসি হাসতে থাকে। সোহিনী বিভাসকে একান্তে ডেকে নেয়, বলে, যাও নিচে নেমে একটু নোনতা কিছু নিয়ে এসো, খালি মিষ্টি আমি ওদের দিই কিভাবে। বিভাস সিঁড়ি বেয়ে নিচে নামে। কবিতা বিধাননগর থেকে ট্রেন ধরবে। সন্ধ্যার আগে ট্রেনে না উঠলে বাড়ি ফিরতে ফিরতে ওদের মধ্যরাত্রি, তাই সিঙারা মিষ্টি চা খেয়ে ওরা আর বসল না। বিভাস কবিতাকে আশ্বাস দিয়েছে, অফিসে জরুরি কাজ না থাকলে সবিতার বিয়েতে সে সপরিবারে আসাননগর যাওয়ার চেষ্টা করবে। কবিতার খবর আরও কিছু বাকি ছিল। ওরা চলে যেতে সোহিনীর মুখে বিভাস সেসব বিস্তারিত জানতে পারল। আসলে বিভাস যখন সিঙারা আনতে নিচে যায়, সেই অবসরে সোহিনী কবিতার কাছ থেকে সব জেনে নিয়েছে। সোহিনীর খুব উৎসাহ। সে বিভাসকে বলে, জানো তো, কবিতা যাকে বন্ধু পরিচয় দিল সেই সন্দীপ ছেলেটিও শিক্ষক। বিএড পড়ার সময় নাকি ওর সঙ্গে কবিতার পরিচয় হয়। তোমাদের দেশের বাড়ির কাছে কি যেন একটা গ্রাম, নাম বলল বগুলা, সেখানে ছেলেটির বাড়ি। একটু থেমে সোহিনী আরও জানায়, ওরা তো বিয়ে করবে, কিন্তু দেখো এই তো সামান্য বয়স ওদের, অথচ কত দায়বোধ। বলে কি না, দুটো বোনের আগে বিয়ে দিই, তারপর তো নিজেদের কথা। বিভাস ঠিক বুঝতে পারে না। সোহিনীর মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করে, কবিতার আর বোন কোথায়? বড়দি নমিতার তো কবেই বিয়ে হয়ে গেছে। সে কথাই তো তোমাকে বলছি। সোহিনী যেন বিভাসের মুখের কথা কেড়ে নিয়ে বলে, সন্দীপেরও একটা বোন আছে। এখন সবিতার বিয়েটা হচ্ছে, তারপর ওরা দুজনে মিলে সন্দীপের বোনেরও বিয়ে দেবে। পাত্রের খোঁজ খবর নাকি চলছে। এই সব মিটে গেলে তবে কবিতারা নিজেদের কথা ভাববে। সত্যি ছোট্ট ওইটুকু মেয়েটাকে দেখে অবাক হতে হয়। সোমবার কাকভোর থেকে তো সাপ্তাহিক ব্যস্ততার শুরু। রোববার রাতে তাই বিভাসরা একটু সকাল সকালে শুয়ে পড়ে। সোহিনী ইতিমধ্যে শুয়ে পড়েছে। বিভাস খাওয়া দাওয়ার পর প্রতিদিনই শোয়ার ঠিক আগে সকালের খবরের কাগজটা একটু বিস্তারিত নেড়ে চেড়ে দেখে। একসময় ঘুম পেয়ে গেলে বিছানায় চলে যায়। আজ বিভাস কাগজ না পড়ে ব্যালকনিতে রাখা বেতের চেয়ারটায় চুপচাপ এসে বসে। এক ফালি কাস্তে চাঁদ চারিদিক স্নিগ্ধ আলো ছড়িয়ে দিচ্ছে। আকাশ ভরা অগন্তি গ্রহ নক্ষত্র, বাতাসেও সামান্য হিমের পরশ। বিভাসদের ফ্ল্যাট বাড়ির সামনের পিচের পথে বহুক্ষণ পরপর একটি দুটি মোটর হেডলাইট জ্বালিয়ে নিঃশব্দে বাঁকে গিয়ে অদৃশ্য হয়ে যাচ্ছে। ডাইনে বাঁয়ে সারিবদ্ধ ফ্ল্যাট বাড়ির গা থেকে টুপটাপ আলো নিভে যাওয়ায় বোঝা যায় পরিবারগুলিও ঘুমের দেশে যাওয়ার আয়োজন সম্পূর্ণ। কিন্তু বিভাসের দু চোখে ঘুম নেই। এই মহানগর ছাড়িয়ে বহু দূরে গাছগাছালি ঘেরা ফেলে আসা এক শান্ত শ্যামল গায়ে সে যেন হারিয়ে যায়। কুয়াশার জাল ছিন্ন হয়ে যেমন একসময় আলোর রেখা স্পষ্ট হয়, তেমনি প্রায় 25 বছর আগের একটা দিনের কথা ধীরে ধীরে মনে পড়ে যায় বিভাসের। নতুন বাজার থেকে সকালবেলা বাজার নিয়ে বাড়ি ঢুকতেই মা বললেন, জামা প্যান্ট খুলিস না ভোলা, তোর নীরু দিদিকে হাসপাতালে নিয়ে যেতে হবে। নীরুদির প্রসব বেদনা উঠেছে। প্রসবের নির্ধারিত দিনক্ষণ 1 মাস পরে হলেও হঠাৎ করেই বিপদ বার্তা। নকুলচন্দ্র বাড়িতে নেই, বছরভরই বাড়িতে থাকে না। পুতুল নাচের দলে কাজ করে, সারা বছর ধরে এখানে ওখানে মেলায় পুতুল নাচিয়ে বেড়ায়। বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কুচবিহার, সেখান থেকে আসাম, আবার ওদিকে বিহার, উড়িষ্যা, এমনকি সেই সুদূর দণ্ডকারণ্য। সারা বছরই বাইরে বাইরে। হয়তো মাসখানেক বাড়ি কাটিয়ে গেল, কিছু টাকা পয়সা নীরুদের হাতে দিয়ে আবার ফুরুত। কিভাবে সংসার চলবে, কিভাবে সন্তান সন্ততি মানুষ হবে, তার দায় যেন তার নেই।
পাড়ার লোক স্নানের ঘাটে হাসাহাসি করত। নকলেটার এদিক নেই সেদিক খুব আছে, সারা বছরই বেটা বাইরে বাইরে, কিন্তু কদিনের জন্য বাড়ি ফিরেই প্রমাণ রাখবে সে করিতকর্মা। নকুলদার ভাই হরেন হাসপাতালে গিয়েছিল, আর খবর পেয়ে পাশের গ্রাম বন্দিবাড়ি থেকে গিয়েছিল নিরুদির মাসি যশোমতী। ফিমেল ওয়ার্ড হলেও লেবার রুমের সামনে বারান্দার এক কোণে বিভাস চুপচাপ দাঁড়িয়েছিল। একজন নার্স এসে জানিয়ে গেল, মেয়ে হয়েছে। হায়, আবার মেয়ে, এই নিয়ে যে পরপর 3 বার। বিকেলে ভিজিটিং আওয়ার্সে নিরুদিকে বিভাসা দেখতে গিয়েছিল। নিরুদি সমানে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে চলেছে। হরেনের মুখ কালো, যেন চুন হয়ে আছে। কেবল যশোমতী তার বঞ্জিকে সান্ত্বনা দিচ্ছিল, কাঁদছিস কেন? মেয়ে কি সন্তান নয়? 10টা মাস তো এই সন্তানকেই পেটে আঁকড়ে স্নেহ ভালোবাসা দিয়েছিস। ফুটফুটে বাচ্চাটা পিটপিট করে তাকাচ্ছে। তার নতুন পৃথিবীকে সে অবাক বিস্ময়ে চেয়ে চেয়ে দেখছে। কিন্তু বিভাসের কেবলই মনে হচ্ছিল, এই পৃথিবীতে বোধহয় আজ একজনও কেউ নেই যে এই নবজাতককে হৃদয়ের উষ্ণতা দিয়ে বরণ করে নিতে পারে। 2-3 দিন পর কোঁকাতে কোঁকাতে নিরুদিদি হাসপাতাল থেকে বাড়ি ফিরে এসেছিল। তারপর কোনো গরিবের সংসারে জীবন যেভাবে হোঁচট খেতে খেতে এগিয়ে চলে, নিরুদির সংসারটাও সেইভাবেই গড়িয়েছে। গরিব গুরবু ঘরের আর 5টা বাচ্চার মতোই নকুলচন্দ্রের ছোট মেয়েটিও সবার অলক্ষ্যে দুপায়ে ভর দিয়ে হাঁটতে শিখেছিল। তার মুখেও ভাঙা ভাঙা বোল ফুটেছিল। কলেজে যাওয়ার পথে একদিন বিভাস হঠাৎ আবিষ্কার করেছিল, গায়ের আর 5টা বাচ্চার ভিড়ে ওই ছুটকি মেয়েটিও চাটাই আর স্লেট নিয়ে ছুটেছে স্কুলে। মাথার চুলে তার 1 ফোঁটা তেল নেই, জল নেই, পায়ে নেই জুতো, গায়ে ময়লা একটা ফ্রক। একটু বড় হলে ছুটকি প্রাথমিক গণ্ডি পেরিয়ে পাশের গ্রাম 5 ঘরায় সরোজিনী বালিকা বিদ্যা মন্দিরে ক্লাস 5-এ ভর্তি হয়। সে তখন তার মেজদিদি সবিতার সঙ্গে স্কুলে যেত। সবিতা ততদিনে বেশ বড় হয়েছে, বিভাসও কলেজের গণ্ডি পেরিয়ে সরকারি চাকরিতে জয়েন করেছে। বেশ মনে আছে বিভাসের, রোববার ওই পুঁচকে মেয়ে ছুটকি অঙ্ক আর ইংরেজি ট্রান্সলেশন শিখতে তাদের বাড়িতে 7 সকালে এসে উপস্থিত হতো। উঠোনে দাঁড়িয়ে বিভাসের ঘরের জানলায় উঁকি মেরে দেখত ভোলা মামা উঠেছে কিনা। বিভাসের মা ছুটকিকে ধমকাতেন, মামাকে একটু ঘুমোতে দে তো, সারা সপ্তাহ খেটে মরে, রোববার একটু বিশ্রাম নিক না। চাকরির ঠিক 3 বছরের মাথায় বদলির কারণে বিভাসের কলকাতায় চলে আসা। কার্যত এরই সঙ্গে সঙ্গে যেন ছিন্ন হয়ে গিয়েছিল গ্রামের সঙ্গে স্থায়ী যোগাযোগ। ধীরে ধীরে হারিয়ে গিয়েছিল পরিচিত অপরিচিত কত মুখ। নাগরিক জীবনের ব্যস্ততায় একান্ত নিকটজন ছাড়া কার খোঁজ কে রাখতে পারে? হ্যাঁ, বিভাসের এতদিন একটা অহংকার ছিল। দূর মফস্বলের এক গণ্ডগ্রামের কাদামাটি থেকে উঠে এসে সে নিজের যোগ্যতায় এই মহানগরে প্রতিষ্ঠিত হয়েছে। আচমকা বাবার মৃত্যু হলেও সে তার 2 ভাইকে উপযুক্ত শিক্ষা দিয়ে জীবনে প্রতিষ্ঠিত হতে সাধ্যমতো সহায়তা করেছে। আকাশ আভাস আজ দুজনেই ভালো চাকরি করছে। বোন রিনিকেও সে উপযুক্ত পাত্রের হাতে পাত্রস্থ করতে পেরেছে। এমনকি কাছের দূরের আত্মীয় স্বজন তাদের অর্থ দিয়ে পরামর্শ দিয়ে কতভাবে যে উপকার করেছে তার হিসেব নেই। পরিচিতেরা এক বাক্যে বিভাসের নিঃস্বার্থপরতার প্রশংসাই করে। বিভাসের মনের গভীরেও একটা গর্ব ছিল। হ্যাঁ, সেই গ্রাম থেকে এই মহানগর কত বন্ধুবান্ধবী তো তার হয়েছে। কই সে বন্ধুরা কেউ কিন্তু নিজেদের ভাই বোন আত্মীয় স্বজনের জন্যে এতটা করেনি। আজ বিভাসের মনের গভীরে এতদিন ধরে সযত্নে রক্ষিত সেই গর্বটুকু যেন হাতছাড়া হয়ে গেল। সেই কাদামাটি মাখা ছোট্ট মেয়েটা, নাক দিয়ে যার শিকনি ঝরত, বিভাসেরা ভাই বোন সবাই খেতে বসলে উঠোনের পেয়ারা গাছের তলায় ঠায় দাঁড়িয়ে যে মেয়েটি তাদের থালার দিকে তাকিয়ে থাকত, সেই মেয়ে আজ কত বড় মানুষ হয়েছে। অভিভাবকের দায়িত্ব নিয়ে দিদির বিয়ের ব্যবস্থা করেছে। আর সেই যে কবে ছোট্টবেলায় একজনের কাছে একটু অঙ্ক আর 2 পাতা ইংরেজি শিখেছিল, তাকে সে ভোলেনি।
নিজের দিদির বিয়ে উপলক্ষে আজ নিমন্ত্রণ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে গেল। বিভাসের মাথাটা যেন নত হয়ে আসে, তার আনন্দও হয়। এই যুগের কবিতারাও দায়িত্ব সচেতন হতে পারে। সবাই স্বার্থপর, সবাই আত্মকেন্দ্রিক, এইরকম অনৈতিক ভাবনার কোনো মানে হয় না। ধরিত্রী আবাসনের অদূরে পার্কের গাছগাছালির নিবিড় অন্ধকার পেরিয়ে পাখির ডাক ভেসে আসে, ওই বোধহয় শেষ প্রহরের সূচনা হলো। বিভাসের যেন হুঁশ ফেরে। সে মাথার উপর আকাশের দিকে মুখ তুলে তাকায়। আকাশের গায়ে ফুল হয়ে ফুটে থাকা লক্ষ কোটি গ্রহ নক্ষত্র, তারাও যেন তারই দিকে চেয়ে আছে। আরও ভালো সাহিত্যকর্ম পেতে লেখকদের অনুপ্রাণিত করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করুন। ধন্যবাদ।